দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরসিসি নামে একটা শব্দ এখানে লেখা আছে। আরসিসি হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ। তো আরসিসি মানে হচ্ছে কি রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট। এগুলো তোমরা আগেও পড়ে এসেছো, আমি জাস্ট একটু তোমাদেরকে রিমাইন্ড করাবো আর কি। আরসিসি মানে রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট। এখন রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট, এই শব্দের অর্থ আগে তোমাদেরকে বুঝতে হবে। এখানে আমরা দেখি সবাই যে সিমেন্ট কনক্রিট এর সামনে রেইনফোর্সড এই কথাটা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে আরসিসি হয়েছে। তার মানে এটা বেসিক্যালি সিমেন্ট কনক্রিট, তাকে রেইনফোর্স করা হয়েছে বা শক্তিশালী করা হয়েছে। কিসের মাধ্যমে? রিইনফোর্সমেন্ট অথবা রিবারের মাধ্যমে, বা অনেক সময় আমরা বলি স্টিল। তোমরা দেখো যে বিল্ডিং বা যে কোনো স্ট্রাকচার কনস্ট্রাকশনের সময় সেখানে স্টিল বা রড ব্যবহার করে। সেই রডকে আমরা বলবো রেইনফোর্সমেন্ট অথবা রিবার। ওই রডের মাধ্যমে যখন আমরা সিমেন্ট কনক্রিটকে শক্তিশালী বানাই তখনই সেইটা হয় রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট। এখন কথা হচ্ছে যে সবার আগে কোশ্চেন এখানে আসবে যে কেন আসলে মজবুত করতে হবে, ওয়াই। মজবুত না করলে সমস্যা কি ছিল? যদি শুধু সিমেন্ট কনক্রিট দিয়ে আমরা আসলে বিল্ডিং কনস্ট্রাকশন করতাম তাহলে আসলে সমস্যা কোথায় ছিল? শুধুমাত্র সিমেন্ট কনক্রিট, এটা কিসের কিসের সমন্বয়ে গঠিত? যেমন সিমেন্ট, তারপরে কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, ওয়াটার, আর কি অ্যাডমিক্সচার থাকতে পারে, তাই না? এই জিনিসগুলো সমন্বয়ে সিমেন্ট কনক্রিট গঠিত। এখন সিমেন্ট কনক্রিট শুধুমাত্র কম্প্রেশন রেজিস্ট করতে পারে। সিমেন্ট কনক্রিট শুধুমাত্র কম্প্রেশন রেজিস্ট করতে পারে। হ্যাঁ, সে টেনশনও রেজিস্ট করতে পারে, কিন্তু খুবই নগণ্য, নেগলিজিবল। এখন এই যে আমি বলছি যে টেনশন কম্প্রেশন, কারণ হচ্ছে যে রিয়েল লাইফে যখন একটা বিমের উপরে লোড দেওয়া হয় তখন দেখো বিমটা এইভাবে ডিফ্লেক্টেড হয়, অর্থাৎ কম্প্রেশন এবং টেনশন এটা কিন্তু একই সময়ে তৈরি হয়। এটা একই সময়ে একই জায়গাতে এটা তৈরি হয়। কম্প্রেশনও আসে, টেনশনও আসে, অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিসের, অর্থাৎ ক্রস সেকশনের নিউট্রাল অ্যাক্সিসের উপরে কম্প্রেশন, নিচে টেনশন। এখন যদি শুধু সিমেন্ট কনক্রিট আমরা ব্যবহার করতাম, তার মানে সে কিন্তু শুধুমাত্র এই কম্প্রেশনটাকে রেজিস্ট করতে পারতো, সে কিন্তু টেনশনটাকে রেজিস্ট করতে পারতো না। কিন্তু টেনশন তো আসছে, ডেভেলপ করছে বা তৈরি হচ্ছে। তাহলে এই টেনশনকে রেজিস্ট করবে কে? এই টেনশনকে রেজিস্ট করবে হচ্ছে রেইনফোর্সমেন্ট অথবা রিবার বা স্টিল। এবং ঠিক এই কারণেই আমরা সিমেন্ট কনক্রিটকে রেইনফোর্সমেন্টের মাধ্যমে শক্তিশালী বানাচ্ছি। তাহলে রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট বা আরসিসি সে কিন্তু আসলে কম্প্রেশনও রেজিস্ট করতে পারবে, আবার টেনশনও রেজিস্ট করতে পারবে, সে দুইটাই রেজিস্ট করতে পারবে। আচ্ছা, সো রিয়েল লাইফে এই যে লোড আসার ফলে যে কোনো একটা মেম্বার যে এইভাবে ডিফ্লেক্টেড হয় বা এভাবে বেঁকে যায়, একে সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে বলা হয় ফ্লেক্সার অথবা বেন্ডিং। এগুলো সবাই খুব ভালো মতো মাথায় রাখবা আর কি, যে ফ্লেক্সারও যে কথা, বেন্ডিংও সে একই কথা। এভাবে ডিফ্লেক্টেড হওয়াকে ফ্লেক্সার বা বেন্ডিং বলা হয়। এরপর থেকে কিন্তু আমরা এই সিচুয়েশনকে বোঝানোর জন্য আমি ফ্লেক্সার কথাটা ব্যবহার করব অথবা বেন্ডিং কথাটা ব্যবহার করব। এখন দেখো, আরসিসিতে মেন যে আরসিসির যে মেইন কনসেপ্ট সেটা কি ছিল? যে যেইখানে টেনশন আসবে সেইখানে স্টিল দিতে হবে। এটা হচ্ছে বাংলা কথায় বলতে গেলে সবচাইতে সিম্পল ভাবে এভাবে আমরা বলতে পারি যে যেইখানে টেনশন ডেভেলপ করবে সেইখানে রেইনফোর্সমেন্ট দিতে হবে। তাই তো নাকি? এটা তোমরা C331 দেখে আসছো। এখন দেখো যে এখানে একটা, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে একটা বিম আমি ড্র করেছি। এটা হচ্ছে একটা বিম, দিস ওয়ান ইজ এ বিম, এবং বিমের এখানে কলাম আছে একটা, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এবং বিমটা আসলে এই দিকেও অনেক দূর গেছে এবং এই দিকেও অনেক দূর গিয়েছে। আমি জাস্ট একটা অংশ এখানে দেখিয়েছি। ধরো যে এই বিমের উপরে এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। এটা আমি এখানে দেখানো হয় নাই,
ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আমি এসএমএ তোমাদেরকে শিখাইছিলাম, তাই না? সলিড মেকানিক্সে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, ইউডিএল আছে। তো যদি তাই হয় তাহলে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিন্তু দেখতে অনেকটা এরকম হবে। এর মান যাই হোক, এখানে ভ্যালু হয়তো বা কম বেশি হতে পারে একটু, বা এখানে পজিটিভ মোমেন্ট হয়তো বা একটু কম বেশি হতে পারে, বাট এর শেপ কিন্তু মোর অর লেস এরকম হবে। অর্থাৎ সাপোর্টে আসবে নেগেটিভ মোমেন্ট, আর মিড স্প্যানে আসবে পজিটিভ মোমেন্ট। যেমন ধরো যে এইটা হচ্ছে একটা বিম, এইটা একটা বিম, তাহলে এই বিমের মিড স্প্যানে আসবে হচ্ছে পজিটিভ মোমেন্ট, আর সাপোর্টে আসবে হচ্ছে নেগেটিভ মোমেন্ট। ঠিক একইভাবে দেখো এইটা আর একটা বিম, মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট, সাপোর্টে নেগেটিভ মোমেন্ট। ওকে, তাহলে পজিটিভ মোমেন্ট আর নেগেটিভ মোমেন্ট এই যে বারবার বলছি আমি, এর আসলে একটা অর্থ আছে। এর অর্থ হচ্ছে পজিটিভ মোমেন্ট বলতে এর বেন্ডিং হবে এইভাবে, এই যে দিস ওয়ান, এইভাবে। আর যদি নেগেটিভ মোমেন্ট হয় তাহলে তার বেন্ডিংটা হবে উল্টা। অর্থাৎ আমি এখন স্ক্রিন শেয়ার করে দেখাবো যে যদি ধরো যে এইটা হচ্ছে একটা বিম, এইখানে একটা কলাম আছে, এইখানে একটা কলাম আছে, এবং এইখানে একটা কলাম আছে। তাহলে আমরা জানি যে সাপোর্টে সবসময় নেগেটিভ মোমেন্ট তৈরি হয়, তাহলে এইখানে কিন্তু নেগেটিভ মোমেন্ট তৈরি হবে। তাহলে এর উপর যদি এখন লোড চাপাই আমরা, ইউডিএল যদি আমরা ইম্পোজ করি, তাহলে এর ডিফ্লেক্টেড শেপ কেমন হবে দেখো। আমরা বুঝতেই পারছি যদি এটা সিম্পল সাপোর্ট হয় তাহলে ডিফ্লেক্টেড শেপ হবে কিন্তু অনেকটা এরকম। যদি এই তিনটা সাপোর্টই সিম্পল সাপোর্ট হয়, অর্থাৎ পিন সাপোর্ট হয় বা রোলার সাপোর্ট হয়। তো এখন দেখো যে এইখানে এই যে আমি বলতে চাচ্ছি এই জায়গাটা নিয়ে, এই জায়গাতে কি হচ্ছে, নেগেটিভ মোমেন্ট তৈরি হচ্ছে, আমরা এটা সবাই জানি। এখন এই জায়গাতে এর ডিফ্লেকশনটা কেমন হচ্ছে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এর ডিফ্লেকশনটা হচ্ছে অনেকটা এরকম। জাস্ট এই যে এই জায়গাটাকে আমি বড় করে দেখাচ্ছি এখানে, এই যে এর ডিফ্লেক্টেড শেপ এরকম। অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস এর উপরে আসবে টেনশন, আর নিউট্রাল অ্যাক্সিস এর নিচে আসবে হচ্ছে কম্প্রেশন। এটাকে অনেক সময় বলা হয় নেগেটিভ বেন্ডিং। সরি, আমার এটা আসলে মাউস দিয়ে লেখা বলে আসলে খুবই এবড়ো থেবড়ো লেখা হচ্ছে, যাই হোক। সো এটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় নেগেটিভ বেন্ডিং। কারণ কি, কারণ এটা নেগেটিভ মোমেন্টের জন্য এই বেন্ডিংটা তৈরি হয়। এখানে কিন্তু দেখো এটা কিন্তু পজিটিভ বেন্ডিং এর উল্টা, অর্থাৎ আগে ছিল উপরে কম্প্রেশন নিচে টেনশন, আর এখন হচ্ছে উপরে টেনশন নিচে কম্প্রেশন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে দেখো এইখানে কিন্তু বিমটা ঠিক এইভাবেই কিন্তু বেন্ডিং হচ্ছে, এটাকে আমি এখানে দেখিয়েছি। আর এইটা হচ্ছে পজিটিভ বেন্ডিং, নিউট্রাল অ্যাক্সিস এর উপরে কম্প্রেশন নিচে টেনশন, পজিটিভ বেন্ডিং। সো তাহলে এই জিনিসটা তোমরা একটু দেখো, খেয়াল করো আবার যে পজিটিভ মোমেন্টের কারণে টেনশন আসে হচ্ছে কোথায়, নিচে, আর নেগেটিভ মোমেন্টের কারণে টেনশন আসে কোথায়, উপরে। তাহলে পজিটিভ মোমেন্টের জন্য স্টিল দিতে হবে কোথায়, কোনো একটা মেম্বারের নিচের দিকে, নিচে। আর নেগেটিভ মোমেন্টের জন্য স্টিল দিতে হবে কোথায়, কোনো একটা মেম্বারের উপরে, উপরে। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে পজিটিভ মোমেন্টের জন্য স্টিল আসবে নিচে, এই যে এই বিমের নিচে আসছে স্টিল, আর নেগেটিভ মোমেন্টের জন্য স্টিল আসছে কোথায়, উপরে। এটা হচ্ছে আরসিসি একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট। যেখানে টেনশন সেখানে রিইনফোর্সমেন্ট। পজিটিভ মোমেন্টের জন্য যেহেতু টেনশন আসে নিচে তাই নিচে রিইনফোর্সমেন্ট, নেগেটিভ মোমেন্টের জন্য যেহেতু টেনশন আসে উপরে তাই উপরে রিইনফোর্সমেন্ট। ওকে, আচ্ছা এখানে আমি যেটা দেখাচ্ছিলাম, ধরো যে সাপোজ এইটা যদি সিম্পল সাপোর্ট হয় তাহলে কিন্তু এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অনেকটা এরকম হয়। অর্থাৎ আমরা দেখে আসছি যে সিম্পল সাপোর্ট হইলে বাম পাশে এবং ডান পাশে কোনো মোমেন্ট থাকে না, এটা আমরা সলিড মেকানিক্সে দেখে এসেছি।
তাহলে এর কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে অনেকটা এরকম, শুধুমাত্র মাঝখানে সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আসবে, ঠিক আছে? আর এই পাশে জিরো হবে, এই পাশে জিরো হবে, আর মাঝখানে আসবে পজিটিভ মোমেন্ট। আর যদি তিনটাই ফিক্সড সাপোর্ট হয়, যদি ফিক্সড সাপোর্ট হয় তাহলে তিনটা সাপোর্টেই নেগেটিভ মোমেন্ট আসবে। আর যতই সিম্পল সাপোর্ট হোক না কেন, যদি মাঝখানে কোনো সাপোর্ট থাকে তাহলে সেই সাপোর্টে ডেফিনেটলি নেগেটিভ মোমেন্ট আসবে। এটা সিম্পল সাপোর্ট হলেও এখানে নেগেটিভ মোমেন্ট আসবে, আবার যদি ফিক্সড সাপোর্ট হয় তাহলেও এই মাঝখানের সাপোর্টে নেগেটিভ মোমেন্ট আসবে। ওকে স্যার, বুঝছি। আচ্ছা, তো আমরা এখন দেখব যে কিভাবে একটা ওয়ান ওয়ে স্ল্যাব আমরা ডিজাইন করতে পারি। স্ল্যাব ডিজাইনের জন্য বা ওভারঅল এই কোর্সের জন্য তোমাদের মেন দুটো রেফারেন্স বুক থাকবে, এবং তোমরা জানো যে রেফারেন্স বুক অবশ্যই ফলো করতে হবে। তো আমি এখন তোমাদেরকে রেফারেন্স বুক দুটো দেখাচ্ছি। দিস ইজ দ্য মেইন রেফারেন্স বুক। এই বইয়ের নাম হচ্ছে ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচারস। রাইটার হচ্ছে তিনজন, বাট মেনলি এই যে আর্থার এইচ নিলসন স্যারের নাম অনুসারে বইটা পরিচিত। নিলসনের 15th এডিশন, এটা হয়তো তোমাদের কাছে অলরেডি আছে, নিলসনের 15th এডিশনের বই। আচ্ছা, এরপর আরেকটা যে রেফারেন্স বুক থাকবে সেটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচারাল কনক্রিট থিওরি অ্যান্ড ডিজাইন। এটা হচ্ছে 6th এডিশন, আর এটার রাইটার হচ্ছে নাদিম হোসেনের 6th এডিশনের বই স্ট্রাকচারাল কনক্রিট। দেখো এখানে এই বইয়ের মেন সুবিধাটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা টপিকস অনেক সহজে লেখা আছে, অনেক সহজে এক্সপ্লেন করা আছে আর কি। নিলসনের বইয়ের তুলনায় একটু সহজ, কিন্তু যত সহজই হোক আরসিসির জন্য সবচাইতে নির্ভরযোগ্য এবং সবচেয়ে ভালো রেফারেন্স বুক সবসময় আর্থার এইচ নিলসনের বই। এই বইটা সবচেয়ে ভালো। এই বইটার পিডিএফ আমি গুগল ক্লাসরুমে শেয়ার করব, তোমরা দেখতে পারবা। তো যাই হোক, এখন আমি স্ল্যাব ডিজাইনে যাচ্ছি। এখানে অনেক চ্যাপ্টার আছে, আমরা যাব হচ্ছে চ্যাপ্টার নাম্বার 12, অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাবস, পেজ নাম্বার 380। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি যে যখন কোনো একটা চ্যাপ্টার শুরু হয়, এই চ্যাপ্টারটা শুরু হয়েছে এখান থেকে, এই চ্যাপ্টারের শুরুর 1 থেকে 2 পেজ পড়লে তোমরা চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো ধারণা পাবা। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এটা অবশ্যই পড়বা। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে মেনলি ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাবস। এখানে দেখো একটা ফিগার আছে, 383 পৃষ্ঠায় একটা ফিগার আছে। এই ফিগারটা সবার আগে বুঝতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়ান ওয়ে স্ল্যাব এখানে দেখানো হয়েছে, এবং এখানে একটা 12 ইঞ্চির একটা স্ট্রিপ এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? আর এই যে দুই পাশে এই আই সেকশনের যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিম। আই সেকশনের দুটা বিম এই স্ল্যাবটাকে সাপোর্ট দিয়ে রেখেছে, দুটা বিম। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইন মানে হচ্ছে একটা বিমের ডিজাইন, বা টু ওয়ে স্ল্যাবের ডিজাইনও সেম। অর্থাৎ একটা স্ল্যাবের ডিজাইন মানে হচ্ছে একটা বিমের ডিজাইন, আর কিচ্ছু না। যেমন এইখানে এই ওয়ান ওয়ে স্ল্যাবটাকে যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা 1 ফিট স্ট্রিপ নিতে হবে, 1 ফিট বা 12 ইঞ্চির একটা স্ট্রিপ নিতে হবে, এবং এই স্ট্রিপটাকে ডিজাইন করতে হবে।
অর্থাৎ এই স্ল্যাবটাকে ডিজাইন করা মানে হচ্ছে 12 ইঞ্চি উইথ এবং স্ল্যাবের থিকনেস 8, তার মানে 8 থিকনেসের একটা বিম ডিজাইন করা। এটা হচ্ছে একটা বিম। এই বিমটা আমরা ডিজাইন করব এবং এই বিমের ডিজাইনটা আমরা সব জায়গাতে আমরা কন্টিনিউ করে দিব, সব জায়গাতে। এটাই হচ্ছে স্ল্যাব ডিজাইনের মানে মূল নীতি বা মেইন প্রিন্সিপাল। আর তোমরা যেহেতু বিমের ডিজাইন করে এসেছো এর আগে আগে সো এখন কিন্তু স্ল্যাবের ডিজাইন আসলে নতুন কোনো কিছুই না। কারণ আমি তোমাদেরকে আসলে দুইটা মানে নলেজের মধ্যে আসলে আমি লিংক আপ করে দিলাম। কোনো একটা স্টুডেন্ট যদি বিম ডিজাইন করতে পারে তাহলে সে স্ল্যাবের ডিজাইনও করতে পারবে। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা, তোমরা দেখে মনে হয় বুঝতে পারছো তাই না? হ্যাঁ বলো। আসলে স্যার ওয়ান ওয়ে স্ল্যাবটা বলতে আসলে কি বোঝা যাচ্ছে এখানে আসলে, এইটাই স্যার। আচ্ছা আমি বলবো, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে দেখে মনে হয় বুঝতে পারছো যে এই যে 12 ইঞ্চের যে একটা স্ট্রিপ এখানে চিন্তা করা হচ্ছে, এই স্ট্রিপের থিকনেস হচ্ছে 8 আর এর উইথ হচ্ছে কত 12 ইঞ্চি। তার মানে এটা একটা বিম আর কি, বেসিক্যালি আর কিছুই না। আচ্ছা, এখন তোমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ওয়ান ওয়ে স্ল্যাব? জি স্যার। স্ল্যাব তখনই ওয়ান ওয়ে হয় যখন সেই স্ল্যাবের লেন্থ এবং উইথ এই রেশিওটা 2 বা তার থেকে বড় হয়। অর্থাৎ আমরা ধরলাম যে এইটা হচ্ছে স্ল্যাবের উইথ বি আর এই টোটালটা হচ্ছে স্ল্যাবের লেন্থ এল সাপোজ। তাহলে এই স্ল্যাবটাকে আমরা তখনই ওয়ান ওয়ে স্ল্যাব বলবো যখন এই দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, অনুপাত মানে ভাগফল, এটা 2 বা তার থেকে বড় হবে, তখন আমরা বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। আর যদি 2 থেকে ছোট হয় তাহলে আমরা বলবো টু ওয়ে স্ল্যাব। ঠিক আছে? এমনকি যদি কোনো একটা স্ল্যাবের চারপাশে বিম থাকে, চারদিকেই বিম আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই স্ল্যাবের লেন্থ এবং উইথের রেশিও হচ্ছে 2.5 সাপোজ, 2 থেকে বেশি, তাহলে কিন্তু ওইটা ওয়ান ওয়ে স্ল্যাবের মধ্যে পড়বে। এখন ধরো যে কোনো একটা বিল্ডিং এর, আমরা একটা বিল্ডিং ডিজাইন করছি এবং দেখা যাচ্ছে সেই বিল্ডিং এর বিম কলাম লেআউটটা হচ্ছে অনেকটা এরকম। অর্থাৎ উপর থেকে আমরা যদি দেখি তাহলে ধরো যে এর বিম কলাম লেআউটটা অনেকটা এরকম। ঠিক আছে? এগুলো হচ্ছে বিম, আর যেখানে যেখানে বিম গুলা মিট করেছে এখানে এখানে একটা করে কলাম আছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের বিম কলাম লেআউট। এখন দেখো যে এখানে স্ল্যাবের কতগুলা প্যানেল আছে, এখানে কতগুলা স্ল্যাব আছে এটা বুঝতে হবে আগে। এখানে স্ল্যাব আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 9টা প্যানেল এখানে আছে। চারপাশে বিম থাকলে কিন্তু কি মাঝখানে একটা স্ল্যাব, তাই না? এখন দেখো যে তুমি যেহেতু বিল্ডিং ডিজাইন করবা তার মানে কি এই ডাইমেনশন গুলো তোমার অবশ্যই জানা থাকবে, এগুলো জানা থাকবে, আবার এই ডাইমেনশন গুলো জানা থাকবে। জি স্যার। তার মানে তুমি প্রত্যেকটা প্যানেলের, সাপোজ এইটা একটা স্ল্যাবের প্যানেল, এই প্যানেলটার তুমি কিন্তু দৈর্ঘ্য জানো আবার প্রস্থও জানো। এখন তুমি যদি দেখো যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2 থেকে বেশি, তার মানে কি তুমি এই প্যানেলটা ডিজাইন করবা কি ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে। আবার আমরা দেখে বুঝতে পারছি এইটার কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় কাছাকাছি, তার মানে এর অনুপাত 2 থেকে কম হবে, তাহলে কি এইটাকে আমরা ডিজাইন করব কি টু ওয়ে স্ল্যাব হিসেবে। এইটাকে এইটাকে ডিজাইন করব টু ওয়ে স্ল্যাব হিসেবে। এটা তোমরা দেখবা যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কেমন আসে। এখন যেমন সাপোজ এই যে এইটা একটা স্ল্যাবের প্যানেল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখে আসলে বোঝা যাচ্ছে যে এর দৈর্ঘ্য প্রস্থের তুলনায় অনেক বেশি বড়, তার মানে অনুপাতটা অনেক বড় হবে। কিন্তু দেখো এর কিন্তু চারদিকেই বিম আছে, এইদিকে বিম আছে, এইদিকে বিম আছে, এখানে আছে, এখানে আছে। চারদিকে বিম থাকা সত্ত্বেও এই প্যানেলটা কিন্তু একটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে, অর্থাৎ এই স্ল্যাবটা কিন্তু একটা ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করতে হবে। কারণ কি? কারণ এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2 থেকে বড়। অর্থাৎ ওয়ান ওয়ে না টু ওয়ে হবে কোনো একটা স্ল্যাব, এর প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে এইটা। ঠিক আছে? ঠিক আছে স্যার।
যেমন বইতে এখানে দেখানো আছে যে এখানে মাত্র দুই দিকে বিম আছে, অর্থাৎ এইদিকে একটা বিম এইদিকে একটা বিম, এই দুই দিকে কিন্তু কোনো বিম নাই। যদি বিম থাকতো এবং যদি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দুই থেকে বড় হতো তাহলে তাহলে এই স্ল্যাবটা ওয়ান ওয়ে স্ল্যাবই হইতো। আর ওয়ান ওয়ে এই কথার আরেকটা অর্থ আছে, অর্থ হচ্ছে এরকম যে ওয়ান ওয়ে তার মানে একদিকে, দ্যাট মিনস এই স্ল্যাবের লোড গুলা ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউট হবে একটা ডিরেকশনে, একদিকে। যেমন এটা যদি শর্ট ডিরেকশন হয় তাহলে এই স্ল্যাবের ম্যাক্সিমাম লোড ডিস্ট্রিবিউট হবে এইভাবে এইদিকে, অর্থাৎ লোড গুলো আসলে কিছু লোড যাবে এই বিমে আর কিছু লোড আসবে এই বিমে। যদি এইখানে বিমও থাকতো তাও কিন্তু ম্যাক্সিমাম লোড ডিস্ট্রিবিউট হইতো এইদিকে, অর্থাৎ এই বিমে এবং এই বিমে। একটা ওয়ান ওয়ে স্ল্যাবের খুব স্বাভাবিকভাবে দুইটা সাইড থাকবে, একটা হচ্ছে এটাকে বলবো আমরা শর্ট ডিরেকশন, মানে যেটা ছোট বা প্রস্থ, আর যেটা দৈর্ঘ্য বা যেটা মানে ডাইমেনশনে বড় তাকে আমরা বলবো হচ্ছে লং ডিরেকশনে। তো যে স্ল্যাবের ম্যাক্সিমাম লোড শর্ট ডিরেকশন বরাবর ক্যারি হয় বা বাহিত হয় বা বহন করে সেই স্ল্যাবটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। আর তার মানে আমরা নাম থেকে বুঝতে পারছি যে টু ওয়ে স্ল্যাবটা হলে কি হবে। টু ওয়ে মানে কি দুই দিকে, অর্থাৎ যে স্ল্যাবের লোড আসলে এই দিকেও কিছুটা ক্যারিড হবে আবার এই দিকেও কিছুটা ক্যারিড হবে, সেগুলো হচ্ছে টু ওয়ে স্ল্যাব। ওকে, সো আমরা একটা এক্সাম্পল এখন দেখার চেষ্টা করি। এখানে দেখো বলা হচ্ছে যে a reinforced concrete one-way slab is built integrally with its supports. এখানে কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা শব্দের মধ্যে কিছু না কিছু ইনফরমেশন লুকায়িত অবস্থায় আছে, সো এগুলো আমাদেরকে বুঝতে হবে। যেমন এখানে বলা হচ্ছে যে একটা রেইনফোর্সড মানে আরসিসি ওয়ান ওয়ে স্ল্যাব ইজ বিল্ট ইন্টিগ্রালি উইথ ইটস সাপোর্টস, এর একটা অর্থ আছে। এই যে বিল্ট ইন্টিগ্রালি এই কথার একটা অর্থ আছে, এর অর্থ হচ্ছে যে এই স্ল্যাবটা এর সাপোর্টের সঙ্গে একসঙ্গে কাস্টিং করা। কিভাবে কাস্টিং করা? একই সঙ্গে কাস্টিং করা, কারণ স্ল্যাব এবং বিম একসঙ্গে ঢালাই দেওয়া হয়েছে। সাপোর্ট মানে কিন্তু বিম, তাই না? স্ল্যাবকে সাপোর্ট দেয় কে? স্ল্যাবকে সাধারণত কে সাপোর্ট দেয়? বিম সাপোর্ট দেয়। তাহলে বিমের সাপোর্ট কে? কলাম। কলামের সাপোর্ট কে? ফুটিং। যাই হোক, তাহলে স্ল্যাবের সাপোর্ট বলতে আমরা বুঝবো হচ্ছে বিম, আর বিল্ট ইন্টিগ্রালি উইথ ইট সাপোর্টস তার মানে স্ল্যাব এবং বিম একসঙ্গে ঢালাই দেওয়া বা কাস্টিং করা। আর এর অর্থ হচ্ছে যে ওই বিমগুলা স্ল্যাবটার জন্য একটা ফিক্সড সাপোর্ট হিসেবে কাজ করবে। তাহলে বিল্ট ইন্টিগ্রালি এই কথার মধ্যে আমরা কি কি দেখতে পাইলাম? যে স্ল্যাব এবং বিম একসঙ্গে কাস্টিং করা এবং বিমটা স্ল্যাবের জন্য ফিক্সড সাপোর্ট হিসেবে কাজ করবে, নট সিম্পল সাপোর্ট, এটা ফিক্সড সাপোর্ট হিসেবে কাজ করবে। ওকে, এর আরেকটা মানে সিনোনিম আছে, সেটা হচ্ছে বিল্ট মনোলিথিক্যালি। বিল্ট মনোলিথিক্যালি অথবা বিল্ট ইন্টিগ্রালি, এটা একই কথা। আচ্ছা, এন্ড কনসিস্টস অফ টু ইকুয়াল স্প্যানস, তার মানে স্ল্যাবটা দুইটা স্প্যানের সমন্বয়ে গঠিত, ইচ উইথ এ ক্লিয়ার স্প্যান অফ 15 ফিট। ক্লিয়ার স্প্যান মানে হচ্ছে যে সাপোর্টের ভেতর থেকে ভেতরের ডিস্টেন্স, বা এটাকে অনেক সময় বলা হয় ইনার ডিস্টেন্স। আচ্ছা, তার মানে আমাদের স্ল্যাবটা দেখতে কিরকম? দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে আমাদের স্ল্যাব, অর্থাৎ যদি আমরা ক্রস সেকশন দেখি, সাইড থেকে দেখি, এটা হচ্ছে আমাদের সেই ওয়ান ওয়ে স্ল্যাব। এবং এখানে একটা বিম, দুইটা বিম, তিনটা বিম, এখানে তিনটা বিম আছে, রাইট? এবং এখানে স্প্যান আছে কতগুলা? স্প্যান আছে দুইটা, এটা একটা স্প্যান আর এইটা আরেকটা স্প্যান, এবং দুইটা স্প্যানেরই ডাইমেনশন সেম, এইটাও 15 ফিট আবার এইটাও 15 ফিট। তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, এরপর the service live load is 100 psf। সাধারণত কোনো একটা বিল্ডিং যখন আমরা ডিজাইন করি তখন এর লাইভ লোড মানে কোথায় কত হবে এটা আমরা বিএনবিসি কোড অনুসারে পেয়ে থাকি বা এসিআই কোড অনুসারে পেয়ে থাকি, মেনলি বাংলাদেশের জন্য বিএনবিসি কোড।
সো বিএনপিসি কোডে আসলে একটা বিশাল চার্ট আছে যে কোন ধরনের বিল্ডিং এর লাইভ লোড কেমন হবে, কত পিএসএফ হবে, এটা একটা আমরা চার্ট থেকে পাবো। সো ওই কোড থেকে কিন্তু আমরা লাইভ লোড প্র্যাকটিক্যাল লাইফে আমরা পেয়ে থাকি। প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু কখনোই লাইভ লোড দেওয়া থাকবে না, এটা কোড থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, and 4000 psi concrete is specified for use with steel with yield stress of 50,000 psi. এই দুটো হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ, অর্থাৎ কংক্রিটের সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ 4000 psi আর স্টিলের yield স্ট্রেংথ হচ্ছে 60,000 psi। এখানে এই অঙ্কটা হচ্ছে ইউএস কাস্টমার ইউনিটে আছে। দ্যাট মিনস সবকিছু আছে পাউন্ড এবং ফুট বা ইঞ্চিতে আর কি। যেমন এই পিএসএফ অর্থ কি বলো? পাউন্ড পার স্কয়ার ফিট স্যার। পিএসআই অর্থ? পাউন্ড পার স্কয়ার ইঞ্চি। রাইট। পিএসএফ মানে পাউন্ড পার স্কয়ার ফিট আর পিএসআই মানে পাউন্ড পার স্কয়ার ইঞ্চি, মানে প্রতি স্কয়ার ইঞ্চিতে 4000 পাউন্ড, প্রতি স্কয়ার ফিটে 100 পাউন্ড। জি স্যার। আমরা ডিজাইন দ্য স্ল্যাব বাই ইউএসডি মেথড, মানে ইউএসডি মেথডে স্ল্যাবটাকে ডিজাইন করতে হবে এন্ড ইউজ নরমাল ওয়েট কংক্রিট। দিস ইজ অ্যানাদার ভ্যালুয়েবল ইনফরমেশন, যে এই স্ল্যাব কনস্ট্রাকশনের সময় যে কংক্রিটটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে নরমাল ওয়েট কংক্রিট। এর অর্থ কি আমি একটু পর দেখাচ্ছি। ওকে, তাহলে এখানে একটা স্ল্যাব সম্পর্কে ডিটেইলস দেওয়া আছে এবং স্ল্যাবটাকে ডিজাইন করতে বলা হচ্ছে ইউএসডি মেথডে। আমরা সবাই জেনে আসছি এর আগের কোর্সে যে আরসিসি তে দুইটা মেথডে আমরা ডিজাইন করতে পারি, একটা হচ্ছে ডব্লিউএসডি মেথড, একটা হচ্ছে ইউএসডি মেথড। ডব্লিউএসডি মেথড আজকাল আর ফলো করা হয় না কোথাও, আজকাল সব ডিজাইন করা হয় কিভাবে? ইউএসডি মেথডে, রাইট? ইউএসডি মানে কি? ইউএসডি শব্দের অর্থ কি বলো? এটা স্যার আমেরিকান মেথড স্যার। আমি জানতে চাচ্ছি এর ফুল মিনিং কি? জি স্যার। এর ফুল মিনিং কি, এর পুরো অর্থ কি? স্যার বুঝে গেছি। এগুলো তোমরা শিখে আসছো সবই। ইউএসডি মেথড মানে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথড। জি স্যার, জি স্যার, আলটিমেট স্ট্রেংথ ইজ। আর এটা কোনো আমেরিকান কোনো মেথড না, এই মেথডটা হচ্ছে এসিআই কোড থেকে আসছে। তার মানে এই না যে এটা আমেরিকান মেথড। আমেরিকান মেথড বলে কোনো মেথডের নাম হয় না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো মানে একটু কেয়ারফুল, ঠিক আছে? মানে ইউএসডি মেথড কি এটা জিজ্ঞেস করলে যদি বলে কেউ আমেরিকান মেথড, তাহলে দিস ইজ মানে খুবই আনএক্সপেক্টেড, ঠিক আছে? জি স্যার। তাহলে ইউএসডি মানে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথড, আর ডব্লিউএসডি মানে কি ছিল? ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড। যাই হোক, তাহলে এখন আমরা স্ল্যাব ডিজাইন শুরু করব। আচ্ছা, একটা ব্যাপার এখানে কিন্তু বলা নাই যে স্ল্যাবের কোন প্যানেল ডিজাইন করতে হবে। যেমন এখানে কিন্তু আমাদের প্যানেল দুইটা, এইটা একটা প্যানেল আর এইটা আর একটা প্যানেল। প্যানেল কোনটা ডিজাইন করতে হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো স্যার যেহেতু দুটোটাই সমান স্যার, একটা করলেই তো হবে। ওইটা একটা লজিক, কিন্তু মেন লজিক ওইটা না। মেন লজিকটা হচ্ছে আমি বলি এখন, যে এখানে বলা আছে যে স্ল্যাবটা হচ্ছে বিমের সঙ্গে বিল্ট ইন্টিগ্রালি, মানে একসঙ্গে কাস্ট করা। তার অর্থ হচ্ছে যে ফিক্সড সাপোর্ট, আর যদি ফিক্সড সাপোর্ট হয় তার মানে প্রত্যেকটা প্যানেলই হবে হচ্ছে বোথ এন্ডস কন্টিনিউয়াস। দুইটা প্যানেলই হবে বোথ এন্ডস কন্টিনিউয়াস। বোথ এন্ডস কন্টিনিউয়াস কি আমি একটু পর বলছি। যেহেতু দুইটা প্যানেলের ধরন একই, বোথ এন্ডস কন্টিনিউয়াস, তাহলে যে কোনো একটা প্যানেল আমরা ডিজাইন করলেই হবে, দুইটা প্যানেলের ডিজাইন সেম হবে। আচ্ছা, এখন আমরা দেখি যে হোয়াট ইজ ওয়ান এন্ড কন্টিনিউয়াস এন্ড হোয়াট ইজ বোথ এন্ডস কন্টিনিউয়াস। দেখো এখানে একটা ফিগার দেখানো আছে যে একটা স্ল্যাব আছে এবং এখানে স্ল্যাবের সাপোর্ট হিসেবে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা বিম আছে। তার মানে স্ল্যাবের প্যানেল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা প্যানেল বা তিনটা স্প্যান। জি স্যার। এখন দেখো যে এখানে প্রত্যেকটা সাপোর্ট কিন্তু সিম্পল সাপোর্ট।
এটা কিন্তু বিল্ড ইন্টিগ্রালি না, এটা হচ্ছে সিম্পল সাপোর্ট। আমরা কিভাবে বুঝলাম দেখে, এই যে যখন এই যে এইভাবে যখন ড্রয়িংটা করা থাকে, এই যে এইভাবে অনেকটা, তখন সেটা হচ্ছে সিম্পল সাপোর্ট। অর্থাৎ স্ল্যাবটাকে বিমের উপরে কোনো একটা বিয়ারিং প্যাডের মাধ্যমে এখানে বসানো আছে, ঠিক আছে। তো যেহেতু এটা সিম্পল সাপোর্ট, তার মানে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে? এই পাশে কোনো মোমেন্ট থাকবে না, এই পাশে কোনো মোমেন্ট থাকবে না, শুধুমাত্র মাঝখানে এই দুইটা সাপোর্টের নেগেটিভ মোমেন্ট আসবে, নেগেটিভ মোমেন্ট আসবে। আর মিড স্প্যানে আসবে পজিটিভ মোমেন্ট। সো দেখো এখানে এই প্যানেলটা কিন্তু ওয়ান এন্ড কন্টিনিউয়াস হিসেবে কাজ করছে, আবার এই প্যানেলটা ওয়ান এন্ড কন্টিনিউয়াস হিসেবে কাজ করছে, আর শুধুমাত্র মাঝখানের প্যানেলটা বোথ এন্ডস কন্টিনিউয়াস। এটা আমি দুই ভাবে ব্যাখ্যা করব। দেখো যে এখানে যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলে তোমরা ইজিলি বুঝতে পারবা যে এইখানে মোমেন্ট জিরো, আবার এইখানে কি একটা নেগেটিভ মোমেন্ট আছে, তার মানে কি এই পাশে অবশ্যই অন্য কোনো প্যানেল আছে, না হলে তো আর এখানে নেগেটিভ মোমেন্ট আসতো না, তাই না, এই সাপোর্টে। এভাবে আমরা বুঝতে পারি। আবার আমরা খুব সিম্পলি এভাবেও চিন্তা করতে পারি যে ওয়ান এন্ড কন্টিনিউয়াস, অর্থাৎ একটা প্রান্ত কন্টিনিউয়াস, এন্ড মানে প্রান্ত, এর এই বাম প্রান্তের এই পাশে আর কিছু আছে নাই, কিন্তু ডান প্রান্তে কিন্তু অন্য প্যানেল আছে আরো, তার মানে এর একটা প্রান্ত কন্টিনিউয়াস। কোন প্রান্ত? ডান প্রান্ত, এটা হচ্ছে ওয়ান এন্ড কন্টিনিউয়াস। এখানেও একই কথা প্রযোজ্য, একটা প্রান্ত কন্টিনিউয়াস, কিন্তু এইখানে দেখো এর দুইটা প্রান্তই কন্টিনিউয়াস, এই প্রান্ত কন্টিনিউয়াস, আবার এই প্রান্ত কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মিন্স যে এই প্রান্তের এই পাশে অন্য কোনো স্ল্যাব আছে আরো। আবার দেখো যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হিসেবে চিন্তা করি, তাহলে এই প্যানেলটার এই যে এইখানে এই সাপোর্টের নেগেটিভ মোমেন্ট, আবার এই সাপোর্টেও নেগেটিভ মোমেন্ট, তার মানে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে এই দিকে অন্যান্য প্যানেল আছে, আবার এই দিকেও অন্যান্য প্যানেল আছে। জি স্যার। তবে আমরা বুঝতে পারি যে কোনো একটা স্ল্যাব কি বোথ এন্ডস কন্টিনিউয়াস হবে না ওয়ান এন্ড কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এখন যদি স্যার যদি সাপোজ, আমরা, হ্যাঁ বলো। না স্যার আমি বলতে চাইছিলাম যে যদি স্ল্যাবটার দুই পাশ থেকে দুইটা কলাম সরাই দেই, তাহলে ফুল স্ল্যাবটাই কি বোথ এন্ডস কন্টিনিউয়াস হবে? এই বিম এবং এই বিম যদি না থাকে, তাই তো? হ্যাঁ স্যার। যদি এই বিম না থাকে এবং এই দুটো বিম যদি না থাকে, সেক্ষেত্রে মাঝখানের প্যানেলটা বোথ এন্ডস কন্টিনিউয়াসই থাকবে অবশ্যই, আর এই দুইটা প্যানেল তখন চেঞ্জ হবে। কারণ সেক্ষেত্রে আবার এখানে কিছু কথা আছে, যদি এই বিমটা আমরা সরাই দেই তাহলে কিন্তু এইখানে আর সিম্পল সাপোর্ট থাকতে পারবে না, এখানে তখন এটা হতে হবে ফিক্সড সাপোর্ট, ঠিক ফিক্স আছে? সাপোর্ট স্যার। তখন কিন্তু এই স্ল্যাবটা হবে ক্যান্টিলিভার স্ল্যাব। ক্যান্টিলিভার স্ল্যাব অর্থাৎ যে স্ল্যাবে শুধুমাত্র একটা প্রান্তে ফিক্সড সাপোর্ট থাকে আর আরেকটা প্রান্তে কিছুই থাকে না, তখন এইটা হতো ক্যান্টিলিভার স্ল্যাব, আবার এইটাও হতো ক্যান্টিলিভার স্ল্যাব। আমি একটু পর দেখাচ্ছি। যেমন এই যে ক্যান্টিলিভার স্ল্যাব মানে এক প্রান্তে ফিক্সড সাপোর্ট, আরেক প্রান্তে কিছুই নাই, ঠিক বিমের মতোই আর কি। আর আরেকটা একটা স্ল্যাব কখন সিম্পলি সাপোর্টেড হয়? সিম্পলি সাপোর্টেড তখনই হয় যখন স্ল্যাবের স্প্যান থাকে মাত্র একটা, আর সেই স্প্যানটা এটা সিম্পলি সাপোর্টেড অবস্থায় বিমের উপরে মানে বসানো থাকে। ইট ইজ সিম্পলি রেস্টিং অন দ্য সাপোর্ট। রেস্ট অন মানে হচ্ছে অবস্থান করা, তার মানে এই স্ল্যাবটা মানে বিমের উপরে খুব সিম্পলি এটা অবস্থান করে। তার মানে এখানে আসলে কোনো মানে একসঙ্গে কাস্টিং করা না, এটা হচ্ছে পিন সাপোর্টের মতো কাজ করবে। তাহলে যদি কোনো একটা স্ল্যাবের স্প্যান মাত্র একটাই থাকে এবং যদি সেইটা হচ্ছে যে পিন সাপোর্ট হয় দুইটাই, তাহলে আমরা স্ল্যাবটাকে কি বলবো? সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। তাহলে আমরা চার ধরনের স্ল্যাব পাইলাম, একটা হচ্ছে ওয়ান এন্ড কন্টিনিউয়াস, একটা বোথ এন্ডস কন্টিনিউয়াস, সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, আর হচ্ছে ক্যান্টিলিভার স্ল্যাব। ক্যান্টিলিভার স্যার। জি স্যার। এই চার ধরনের স্ল্যাব আমাদেরকে মানে বুঝতে হবে এই কারণেই, কারণ আমাদের স্ল্যাব থিকনেস বের করতে আমাদেরকে জানতে হবে যে আসলে স্ল্যাবটা এই চারটা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ে। আমি নিলসনের বইয়ের পেজ নাম্বার 384 384 পেজ আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখো একটা টেবিল আছে, মিনিমাম থিকনেস এইচ অফ নন প্রি স্ট্রেসড ওয়ান ওয়ে স্ল্যাব। অর্থাৎ নন প্রি স্ট্রেসড মানে হচ্ছে এখানে আরসিসি
বোঝাচ্ছে আর কি, অর্থাৎ আরসিসি 1 স্ল্যাবের মিনিমাম থিকনেস এইচ। যদি স্ল্যাবটা সিম্পলি সাপোর্টেড হয় তাহলে এর এইচ কত হবে, মিনিমাম থিকনেস কত হবে, L/20। বাই 20। যদি এটা 1 কন্টিনিউয়াস হয় তাহলে কত হবে, L/24। বোথ এন্ডস হলে L/28, আর ক্যান্টিলিভার হলে L/10। ঠিক আছে, তো শুধু আমাদের এইচ বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। রাইট, এইচ বের করার জন্য এই ফর্মুলা ব্যবহার করতে হবে, এবং এই কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের স্ল্যাবটা আসলে কোন ধরনের। তাহলে আমি আবারও বলি যে আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে স্ল্যাবটা হচ্ছে বিল্ড ইন্টিগ্রালি উইথ ইট সাপোর্টস, তার মানে ফিক্সড সাপোর্ট। আর ফিক্সড সাপোর্ট মানে আমরা কি জানি, বোথ এন্ডস কন্টিনিউয়াস। তাহলে আমাদের যে স্ল্যাব, এই স্ল্যাবের মানে যে স্ল্যাবটা আমরা ডিজাইন করছি এখন, এই স্ল্যাবের থিকনেস কত হবে বলো, L/28। L/28, যেখানে L হচ্ছে ক্লিয়ার স্প্যান। একটা কথা বলছি, আপনাদের স্ল্যাবের স্প্যান আছে একটা, এটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। তাহলে স্যার আপনার কথাগুলো খুব স্লো আসতেছে। আচ্ছা, যদি এই স্ল্যাবটা যদি ফিক্সড সাপোর্ট হইতো এখানে, তাও কিন্তু এইটা বোথ এন্ডস কন্টিনিউয়াস হইতো। দ্যাট মিন্স বোথ এন্ডস সরি, মানে ফিক্সড সাপোর্ট মানে হচ্ছে মানে সেই স্ল্যাবটা কেমন, বোথ এন্ডস কন্টিনিউয়াস। বোঝা গেছে? ওকে স্যার। ওকে, তাহলে সবার আগে আমরা লিখবো যে স্ল্যাবটা কেমন। আমরা এখানে লিখলাম যে এখানে দুইটা প্যানেলই বোথ এন্ডস কন্টিনিউয়াস, অর্থাৎ স্ল্যাব থিকনেস হচ্ছে L/28। এখানে এলটা হচ্ছে ক্লিয়ার স্প্যান, এখানে দেওয়া আছে 15 ফিট, আমরা 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে গেলাম, তাহলে আমরা পেলাম কত, 6.43 ইঞ্চি। এবং সবসময় খুব মানে ভালোভাবে সবাই মাথায় রাখবো যে স্ল্যাবের থিকনেস সবসময় রাউন্ড আপ করতে হবে, বাড়াতে হবে, এটা কোনো স্যার অবস্থাতে ওটা আমরা কমানো যাবে না। হুম, বলো। স্যার ইঞ্চিতে কেন নিলাম স্যার? পিছে নিচের কি 28 কি ইঞ্চিতে দেওয়া আছে স্যার? নো নো ওইটা তো নো, সূত্রের না। না এটা ফিটে রাখলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা সাধারণত আমরা স্ল্যাবের থিকনেস ইঞ্চিতে লিখি আর কি, আমরা ইঞ্চিতে প্রকাশ করি, সে কারণে এটা ইঞ্চিতে নেওয়া, এটা ফিটে রাখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরেকটা রেফারেন্স আমি দিব, সেটা হচ্ছে এই সেম পেজ নাম্বার 384। এই রেফারেন্স গুলো কিন্তু তোমরা দেখবা, ঠিক আছে, এই লেকচারের ভিডিও যখন দেখবা তখন অবশ্যই এই রেফারেন্স গুলো দেখতে যেন ভুল না হয়। দেখো এখানে একটা লাইন আছে এই টেবিলের উপরের প্যারাগ্রাফে যে the total slab thickness H is usually rounded to the next higher 1/2 ইঞ্চি, মানে হাফ ইঞ্চি, মানে 0.5 ইঞ্চি। স্ল্যাবের থিকনেস সাধারণত রাউন্ড আপ করা হয় এর পরবর্তী 0.5 ইঞ্চিতে। এখানে কিন্তু লোয়ার বলা নাই, এখানে সবসময় হায়ার বলা আছে। তার মানে যদি কোনো একটা স্ল্যাবের থিকনেস ফর্মুলা থেকে আমরা পাই 6.1 ইঞ্চি, সাপোজ 6.1 ইঞ্চি, তাহলে আমরা এটা মানে কত লিখবো, পরবর্তী 0.5, দ্যাট মিনস 6.5 ইঞ্চি লিখবো। যদি 6.2 ইঞ্চি আমরা পাই তাও আমরা লিখবো 6.5। যদি আমরা ফর্মুলা থেকে সাপোজ ধরো যে 7.6 পাইলাম, অর্থাৎ 7.6 ইঞ্চি আমরা পাইলাম হচ্ছে ফর্মুলা থেকে ক্যালকুলেশন করে, তাহলে সেই 7.6 কে আমরা রাউন্ড আপ করবো কততে, 8 ইঞ্চি লিখবো। ঠিক আছে, তাহলে একেই বলা হয় যে নেক্সট হায়ার 1/2 ইঞ্চি। এখন এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, যদি এখানে বলা থাকতো যে নেক্সট হায়ার 1/4 ইঞ্চি, অর্থাৎ 1/4 মানে কত, 0.25, অর্থাৎ নেক্সট হায়ার 0.25, তার মানে কি, যদি আমরা 6.1 ইঞ্চি পাইতাম তাহলে আমরা ওইটাকে লিখতাম হচ্ছে 6.25। যদি আমরা পাইতাম সাপোজ 6.6, তাহলে আমরা ওইটাকে লিখতাম হচ্ছে পরবর্তী 0.25 এর মধ্যে যেটা আছে সেইটা, দ্যাট মিন্স 6.75। আমি আশা করি এখন তোমাদের কাছে এই রাউন্ড আপ করার ব্যাপারটা ক্লিয়ার। তাহলে স্ল্যাবের থিকনেস আমরা সবসময় পরবর্তী নেক্সট হায়ার 0.5 ইঞ্চিতে রাউন্ড আপ করবো। ঠিক আছে,
জি স্যার। তাহলে এইটাই ছিল হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে একটা স্ল্যাবের থিকনেস আমরা কিভাবে বের করতে পারি। ওকে, তাহলে এরপরে আমরা নেক্সট স্টেপে আসছি। নেক্সট স্টেপ হচ্ছে লোড ক্যালকুলেশন। বিম ডিজাইনের সময় কিন্তু স্টেপগুলো একই রকম ছিল। প্রথমে আমরা বিমের হাইটটা আগে বের করতাম, এরপরে আমরা লোড ক্যালকুলেশন, মোমেন্ট ক্যালকুলেশন, তারপরে ডেপথ চেক, এইভাবে কিন্তু আমরা বিম ডিজাইন করতাম। সো এখানে আমরা একইভাবেই করব। তাহলে লোড ক্যালকুলেশনে দেখো দুই রকম লোড আছে, একটা হচ্ছে ডেড লোড, একটা হচ্ছে লাইভ লোড। ডেড লোড মানে হচ্ছে কি স্ল্যাবের সেলফ ওয়েট বা নিজস্ব ওয়েট, নিজস্ব ওজন। কোন একটা স্ল্যাবের যদি থিকনেস হয় 6.5 ইঞ্চি, তাহলে সেই স্ল্যাবের সেলফ ওয়েট কত হবে? 150 ইন্টু 6.5 ইঞ্চিকে আমরা ফিটে নিব, 12 দিয়ে ভাগ করে ফিটে নিব। কিন্তু 150 কি সবাই জানো তো স্যার নাকি? আমরা, জি স্যার, কনক্রিটের ওয়েট স্যার। কনক্রিটের ওয়েট না, কনক্রিটের ডেনসিটি বা ইউনিট ওয়েট। জি স্যার, ইউনিট ওয়েট। তাহলে কনক্রিটের ইউনিট ওয়েটকে যদি আমরা স্ল্যাবের থিকনেস দ্বারা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ডেড লোড। ঠিক আছে, জি স্যার। হচ্ছে 81 পিএসএফ। এবং ইউএসডি মেথডের ক্ষেত্রে ডেড লোডকে অবশ্যই একটা ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে, সেটা হচ্ছে 1.2। অর্থাৎ ইউএসডি মেথড মানে কি, আমরা লোডটাকে বাড়াই নিব এবং আমরা ম্যাটেরিয়ালের স্ট্রেংথকে আমরা একটু কমাই নিব সেফ সাইডে থাকার জন্য। স্যার এটা কি ফ্যাক্টর অফ সেফটি? এটা হ্যাঁ, ফ্যাক্টর অফ এটা আমরা সেফটি বলে না, আরসিসিতে পড়ে আসছিলাম তো। একে বলা হয় হচ্ছে লোড ফ্যাক্টর। ঠিক আছে, ফ্যাক্টর অফ সেফটি অন্য জিনিস, একে বলা হয় হচ্ছে লোড ফ্যাক্টর। ঠিক আছে, ওকে। আর লাইভ লোড দেওয়া আছে 100 পিএসএফ, আমরা গুণ দিব হচ্ছে 1.6 দিয়ে, তাহলে আমরা লাইভ লোড পাইলাম, ডেড লোড পাইলাম, এবং যোগ করে আমরা পেয়ে গেলাম টোটাল লোড ডাব্লিউ। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশনে। and this step is very much important, কারণ এখানে মোমেন্ট ক্যালকুলেশনের সময় আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখন ড্র করব না, আমরা হচ্ছে কয়েকটা কোএফিসিয়েন্ট ব্যবহার করে আমরা মোমেন্টটাকে ক্যালকুলেশন করব। যেমন এখানে দেখো রেফারেন্স দেওয়া আছে 15th এডিশন মানে নিলসনের, পেজ নাম্বার 364। পেজ নাম্বার 364 এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা ফিগার দেওয়া আছে এবং এই ফিগারগুলো সবাইকে বুঝতে হবে। এখানে বলা আছে যে সামারি অফ এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট, মানে এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্টের একটা সারসংক্ষেপ এখানে উপস্থাপন করা আছে। যেমন এখানে এ নাম্বার ফিগারটা হচ্ছে বিমস উইথ মোর দ্যান 2 স্প্যানস, বিটা হচ্ছে যে বিমস উইথ 2 স্প্যানস অনলি, slabs with spans not exceeding 10 feet. সি, আর ডি নাম্বারটা দরকার নাই, ডি নাম্বারের হিসাব আলাদা একটু। সো এ বি সি এই তিনটা ফিগার আমরা মানে খুব ভালো মতো বুঝবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে এখানে বলা হচ্ছে এ নাম্বার ফিগারে বিমস উইথ মোর দ্যান 2 স্প্যান। এখানে আমি স্ল্যাব ডিজাইন শুরু করার আগেই বলেছি যে বিমের স্ল্যাবের ডিজাইন মানেই হচ্ছে একটা কি বিমের ডিজাইন। সবার মাথায় আছে তো নাকি? স্ল্যাবের ডিজাইন মানে বিমের ডিজাইন। সেই কারণে এখানে যদিও এই ফিগারটা মেনলি বিমের জন্য, মানে বিমের মোমেন্ট বের করার জন্য, কিন্তু এটা আমরা স্ল্যাবের ক্ষেত্রে আসলে ব্যবহার করতে পারি। তার মানে স্ল্যাবের স্প্যান যখন দুই থেকে বেশি হবে, অর্থাৎ দুইটা স্প্যানের থেকে বেশি স্প্যান যখন থাকবে, তখন আমরা এই প্রথম ফিগার থেকে আমরা এই কোএফিসিয়েন্ট গুলো নিব। আর যদি স্ল্যাবের স্প্যান মাত্র দুইটা হয়, 2 স্প্যান অনলি, তাহলে আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট নিব হচ্ছে এই বি নাম্বার ফিগার থেকে। আর যদি কোনো স্ল্যাবের স্প্যান 10 ফিটের নিচে হয়, নট এক্সিডিং 10 ফিট, তার মানে
10 ফিটকে অতিক্রম করবে না, বা মানে 10 ফিট বা তার নিচে যদি হয়, তখন আমরা সেই স্ল্যাবের মোমেন্ট কোএফিসিয়েন্ট নিব হচ্ছে এই টেবিল থেকে, সরি এই ফিগার থেকে। তাহলে আমাদের জন্য কিভাবে ফিগার নিব কোনটা স্যার? হবে? আমাদের জন্য ফিগার কোনটা হবে? আমাদের স্ল্যাবের স্প্যান মাত্র 2টা, তাহলে স্যার বিমস উইথ বি নাম্বার 2 হবে। স্প্যান অনলি, এই অর্থাৎ নাম্বারটা এইটা স্যার। দিস ওয়ান। আমরা এই কোএফিসিয়েন্ট গুলো আমরা ব্যবহার করব। দেখো এটা কিন্তু বেসিক্যালি আর কিছুই না, জাস্ট একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাকে এখানে সংক্ষেপে এভাবে দেখানো হয়েছে। তার মানে দেখো যে এখানে কিন্তু যেহেতু এটা হচ্ছে মানে বিল্ট ইন্টিগ্রালি অর্থাৎ ফিক্সড সাপোর্ট, তার মানে এখানেও নেগেটিভ মোমেন্ট থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, আবার জি মিড স্যার। স্প্যানে থাকবে হচ্ছে পজিটিভ মোমেন্ট। আচ্ছা যাই হোক, এখন এইখানে 3টা রো আছে। একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এজ আনরেস্ট্রেন্ড। ডিসকন্টিনিউয়াস এজ আনরেস্ট্রেন্ড এর মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে এইগুলা, অর্থাৎ 0, 1/11, 1/9, তারপরে 1/11, আবার 0। এই কথা অর্থ হচ্ছে যে ডিসকন্টিনিউয়াস এজ আনরেস্ট্রেন্ড, দ্যাট মিনস স্ল্যাবের যে ডিসকন্টিনিউয়াস প্রান্তটা থাকবে সেই প্রান্তটা হচ্ছে আনরেস্ট্রেন্ড অবস্থায় থাকবে। রেস্ট্রেন্ট মানে আবদ্ধ, রেস্ট্রেন্ট মানে কি? আবদ্ধ। আর তাহলে আনরেস্ট্রেন্ট মানে কি? যেটা আবদ্ধ না, যেটা মুক্ত। এখানে রেস্ট্রেন্ট বলতে আমরা বুঝবো হচ্ছে ফিক্সড সাপোর্ট, আর আনরেস্ট্রেন্ট বলতে আমরা বুঝবো হচ্ছে সিম্পল সাপোর্ট। কি বললাম মনে থাকবে? রেস্ট্রেন্টের অর্থ ফিক্সড সাপোর্ট আর আনরেস্ট্রেন্টের অর্থ হচ্ছে সিম্পল সাপোর্ট। তাহলে আমাদের স্ল্যাবের কি ডিসকন্টিনিউয়াস এজ এন্ড কি আনরেস্ট্রেন্ট? কখনোই না। আমাদের স্ল্যাবের প্রত্যেকটা বিমের সঙ্গে আর কি বিল্ট ইন্টিগ্রালি বলা আছে ওখানে, তাহলে এখানে ডিসকন্টিনিউয়াস এন্ড আনরেস্ট্রেন্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমাদের স্ল্যাবের জন্য কোনটা নিতে হবে? নিতে হবে হচ্ছে স্প্যান্ড্রেল। নিতে হবে কি? স্প্যান্ড্রেল। এটা স্প্যান্ড্রেল অর্থ হচ্ছে যে যদি এই যে যদি এই বিমটা বা এই স্ল্যাবটা যদি তার সাপোর্টের সঙ্গে ফিক্সড অবস্থায় থাকে, তাহলে যে মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো আমরা পাবো সেটাই হচ্ছে এইগুলা 1/24, 1/14, 1/9, 1/24, সরি 1/14, 1/24। আমাদেরকে নিতে হবে স্প্যান্ড্রেল বরাবর যে মানগুলো লেখা থাকবে এইগুলো আমাদেরকে নিতে হবে। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে দেখাতে চাই এটাকে, যে আমরা হয়তোবা সবাই দেখে আসছি যে একটা বিম আছে, সেই বিমের উপরে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এবং এই দুইটা হচ্ছে সিম্পল সাপোর্ট, তাই না? জি স্যার। সেক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হয়? এই লোডের ইন্টেন্সিটি যদি ডাব্লু হয়, যদি পরিমাণ যদি ডাব্লু হয়, ডাব্লু পাউন্ড পার ফিট বা ডাব্লু কিলোনিউটন পার মিটার, যাই হোক, তাহলে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হয়? এটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ, এটা হয় অনেকটা এরকম, রাইট? জি স্যার। এটা মিড স্প্যানে হচ্ছে সর্বোচ্চ পজিটিভ মোমেন্ট আসে, এবং সেই মোমেন্টের মান কত? এখানে যে সর্বোচ্চ পজিটিভ মোমেন্টটা আসে একটা সিম্পলি সাপোর্টেড বিমের উপরে ইউডিএল আছে, তাহলে এর সর্বোচ্চ পজিটিভ মোমেন্টের মান কত? যদি এইটা যদি এল হয়, তাহলে সেই মোমেন্টের মানটা হচ্ছে WL²/8। এটা পড়ো নাই সবাই? WL²/8। এটা কিন্তু আর কিছুই না, এটা হচ্ছে বেসিক্যালি একটা মোমেন্ট কোএফিসিয়েন্ট এখানে আছে, সেটা হচ্ছে 1/8। তার সঙ্গে গুণ করা হয়েছে লোড, এবং তার সঙ্গে গুণ করা হয়েছে স্প্যানের স্কোয়ার। অর্থাৎ মোমেন্ট কোএফিসিয়েন্টকে যদি আমরা লোড এবং স্প্যানের স্কোয়ার দ্বারা গুণ দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে বেন্ডিং মোমেন্ট। সবার কাছে ক্লিয়ার এবার? জি স্যার। Yes, sir.
আচ্ছা, তাহলে স্প্যান্ডেল বরাবর এখানে আছে হচ্ছে 1/24। দ্যাট মিন্স এখানে মোমেন্ট কত হবে? কোএফিসিয়েন্ট ইনটু লোড ইনটু স্প্যানের স্কয়ার। দ্যাট মিন্স 1/24 ইনটু টোটাল লোড W ইনটু স্প্যানের স্কয়ার। এই যে এখানে সেইটাই দেখানো হয়েছে, আর কিছু না। এক্সটেরিয়র সাপোর্টে এম হচ্ছে এই যে মোমেন্ট কোএফিসিয়েন্ট ইনটু টোটাল লোড ইনটু স্প্যানের স্কয়ার, এত টিপস ইনটু ফিট। এখানে নেগেটিভ চিহ্ন মাইনাস চিহ্ন না দিলেও হবে। এখানে মাইনাস চিহ্নের অর্থ হচ্ছে যে সাপোর্টের নেগেটিভ মোমেন্ট আসে, এটা বোঝানোর জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে। এটা এখানে মাইনাস না দিলেও হবে, সমস্যা নেই। তাহলে এক্সটেরিয়র সাপোর্ট মাইনাস আসে নাই। হ্যাঁ আমি বলছি অ্যানসারেতে মানে মাইনাস প্লাস এটা মনে হয় কোনো দরকার অ্যানসারে মাইনাস আসে না, কারণ এখানে মাইনাস দ্বারা আমরা শুধুমাত্র বোঝাচ্ছি যে এটা নেগেটিভ মোমেন্ট। এখানে মাইনাস দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। জি স্যার। মানে ইন্টেরিয়র সাপোর্টে কত হবে? -1/9। তো 1/9টা হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্ট ইনটু এটা WL²। আর মিড স্প্যানে হচ্ছে 1/14। এই 1/9টা কোত্থেকে আসছে? এই যে এটা হচ্ছে 1/9, এই যে এটা হচ্ছে 1/9 ইন্টেরিয়র সাপোর্ট, আর মিড স্প্যানে হচ্ছে 1/14। এই যে এই দুইটা, ঠিক আছে। তাহলে এখন সাপোজ যদি পরীক্ষাতে এমন কোনো সমস্যা থাকে যেখানে আসলে দেখা যাচ্ছে একটা স্ল্যাবের স্প্যান আমি দিয়ে দিলাম 2টার জায়গাতে 5টা স্প্যান আমি দিয়ে দিলাম এবং বললাম যে এর হচ্ছে ইন্টেরিয়র একটা স্প্যান ডিজাইন করো, ঠিক আছে। অর্থাৎ ইন্টেরিয়র যে কোনো একটা স্প্যান ডিজাইন করো, তখন তোমরা কোন ফিগার ব্যবহার করবা? এই যে এইটা, বিমস উইথ মোর দ্যান 2 স্প্যান, এইটা। এবং এই ফিগারের স্প্যান্ড্রেল বরাবর যে কোএফিসিয়েন্ট গুলো আছে 1/24, 1/14, 1/10, এই তিনটে কোএফিসিয়েন্ট হচ্ছে এক্সটার্নাল প্যানেলের জন্য, অর্থাৎ এক্সটেরিয়র প্যানেলের জন্য। আর ইন্টেরিয়র যে কোনো প্যানেলের জন্য মোমেন্ট কোএফিসিয়েন্ট কত কত হবে? 1/11, 1/16, 1/11। এই বুঝতে পারতেছো সবাই? জি স্যার। যদি স্ল্যাবের অনেকগুলো স্প্যান থাকে এবং যদি মাঝখানের যে কোনো একটা স্প্যান ডিজাইন করতে বলা হয়, তাহলে মাঝখানের সমস্ত স্প্যানেই মোমেন্ট কোএফিসিয়েন্ট একই হবে। নেগেটিভ কোএফিসিয়েন্ট হবে 1/11 আর পজিটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট হবে 1/16। যদি এমন কোনো স্ল্যাব পরীক্ষায় দেওয়া থাকে যে যেখানে আসলে স্প্যান দেখা যাচ্ছে মাত্র 8 ফিট বা 9 ফিট, মানে 10 ফিটের কম, তখন কিন্তু আমরা ব্যবহার করব সি নাম্বার ফিগার, তাই না? সো এগুলো একটু মানে দেখতে হবে যে কোথায় কেমন আছে। যেমন এইখানে হচ্ছে ইন্টেরিয়র স্প্যানের জন্য কোএফিসিয়েন্ট দুই দিকে 1/12, মাঝখানে 1/16, আর এক্সটেরিয়র প্যানেলের জন্য হচ্ছে দুই দিকে 1/12 আর মিড স্প্যানে হচ্ছে 1/14। ওকে, সো এখানে কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন থাকতে পারে, ঠিক আছে। সো এই কারণে কোশ্চেনটা খুব ভালো মতো পড়তে হবে এবং বুঝতে হবে যে এখানে কোন প্যানেলটা ডিজাইন করতে বলা হচ্ছে এবং সেখানে মানে কতগুলো স্প্যান আছে, এমনকি স্প্যানের লেন্থ গুলো দেখতে হবে, সেটা কি 10 ফিট থেকে বেশি না কম। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, বি কেয়ারফুল। আচ্ছা, মোমেন্ট ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর এরপর আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যা করতাম তাই করব, অর্থাৎ ডেপথ চেক। স্ল্যাবের ডেপথ এটা ঠিক আছে কিনা এটা আমরা চেক করব। আচ্ছা, এখন ডেপথ চেক করার জন্য আমরা জানি যে ইউএসডি মেথডের ফর্মুলা হচ্ছে এইটা। আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা ডেপথ চেক করে থাকি। জি স্যার। m is সমান 5 rho fy bt square into 1 minus 0.59 rho fy by x prime। ইউএসডি মেথডের জন্য এটা হচ্ছে, এটাকে বলা হয় ডিজাইন ফর্মুলা। এখানে mu মানে আলটিমেট মোমেন্ট, এটা হচ্ছে আমরা মোমেন্ট ক্যালকুলেশন থেকে যে হাইয়েস্ট মোমেন্ট পাবো সেটা নিব, সবচেয়ে বড় যেটা সেটা নিব। আচ্ছা, এরপর হচ্ছে দেখো যে ফাই হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। ফাইকে কি বলা হয়? স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। মোমেন্টের জন্য এটার মান হচ্ছে 0.9। FY হচ্ছে ইল্ড স্ট্রেস, স্টিলের ইল্ড স্ট্রেস দেওয়া আছে হচ্ছে 60,000 psi, অঙ্কে দেওয়া আছে। আচ্ছা, বি, নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
হোয়াট ইজ বি? অনেকে বি নিয়ে কনফিউশনে পড়ে, বাট বি নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। কারণ বিটা হচ্ছে আমরা যে ডিরেকশন বরাবর আমরা মোমেন্টটাকে হিসাব করছি তার অপোজিট ডিরেকশন, এটাই হচ্ছে বি। আমি আবার বলি, আমরা যে ডিরেকশনে আমরা মোমেন্টটা মানে ক্যালকুলেশন করছি, যেমন আমরা এখন ডিজাইন করছি একটা ওয়ান ওয়ে স্ল্যাব, তাই না? সবাই দেখো, ওয়ান ওয়ে স্ল্যাবটা আমরা ডিজাইন করছি, তাহলে সেটার মোমেন্ট আমরা বের করছি কোন বরাবর? শর্ট ডিরেকশন বরাবর, তাই না? এই যে শর্ট ডিরেকশন বরাবর আমরা কিন্তু মোমেন্ট হিসাব করলাম, কারণ মোমেন্টের ফর্মুলাতে আমরা স্প্যান লেন্থ কত বসাইছি? 15 ফিট। তার মানে কি আমরা শর্ট ডিরেকশন বরাবর আমরা মোমেন্ট ক্যালকুলেশন করছি। তাহলে বি হবে হচ্ছে শর্ট ডিরেকশনের অপোজিট ডিরেকশন, তার মানে লং ডিরেকশন। ছোট হাতে বিটা হবে হচ্ছে লং ডিরেকশন। এখন লং ডিরেকশন কোনটা নিবা? সম্পূর্ণ স্ল্যাব কি নেওয়ার দরকার আছে? কোনো দরকার নাই, কারণ আমরা ডিজাইন করছি 1 ফিট স্ট্রিপ। তাহলে বি হবে হচ্ছে 12 ইঞ্চি বা 1 ফিট। যেহেতু আমরা 1 ফিট স্ট্রিপ ডিজাইন করছি, তাই বি এর মান হবে হচ্ছে 1 ফিট। এখন দেখো, সাপোজ যদি আমরা লং ডিরেকশন বরাবর আমরা মোমেন্ট বের করতাম, তাহলে কিন্তু আমরা বি নিতাম কোনটা? শর্ট ডিরেকশন বরাবর। এটা ফুটিং ডিজাইনের সময় তোমরা আরো বুঝতে পারবা। ওকে, তাহলে এখানে ছোট হাতের বি হচ্ছে 12 ইঞ্চি। আচ্ছা, এরপর ছোট হাতের ডিটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ কি জিনিস তোমরা আরসিসি 1 এ দেখে আসছো। আচ্ছা, রো হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও, আর এফ ওয়াই ইল্ড স্ট্রেস, আর এফ সি প্রাইম হচ্ছে সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ। ওকে, তাহলে এখানে সবকিছুই আমাদের জানা আছে, শুধুমাত্র রোটা খালি জানা নেই, রিইনফোর্সমেন্ট রেশিও আমাদের জানা নাই। সে কারণে আমরা আগে রিইনফোর্সমেন্ট রেশিওটা বের করব, এবং রিইনফোর্সমেন্ট রেশিওর ফর্মুলা আমরা জানি এইটা, রো ম্যাক্সিমাম। কি আমাদের রো ম্যাক্স রো মিনিমাম দুটোটা কি বের করতে হবে? না, এখানে আমরা প্রোভাইড করব হচ্ছে রো ম্যাক্সিমাম। এখানে দুটো অপশন আছে, এখানে চাইলে কেউ রো ম্যাক্সিমাম দিতে পারে, আবার যদি কোনো ডিজাইনার চায় যে সে আসলে রো ম্যাক্সিমাম দিবে না, সে দিবে হচ্ছে রো 0.005, তাহলে সে তাও দিতে পারে। দুইটা, হয় রো ম্যাক্সিমাম অথবা রো 0.005। আচ্ছা, এখন দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি বেটা 1 হচ্ছে 0.85। তোমরা সবাই কি জানো যে বেটা 1 এর মান কিভাবে বের করতে হয়? জি স্যার। তাহলে বলো তো যে কোনো একজন। স্যার এটা হলো গিয়ে স্যার এফ প্রাইম সি এর মান যদি 4000 বা 4000 থেকে কম হয় তাহলে 0.85 ধরি স্যার। যদি এফসি প্রাইম সে 6000 হয় তখন? তাইলে স্যার আচ্ছা, আমি দেখে আসি। হ্যাঁ, পেজ নাম্বার 92। পেজ নাম্বার 92 তে আমরা একটা টেবিল দেখবো মেনলি, সেই টেবিল থেকে আমরা বুঝতে পারবো। এই যে পেজ নাম্বার 92 তে দেওয়া আছে যে কনক্রিট স্ট্রেস ব্লক প্যারামিটারস। দেখো যে এফসি প্রাইম যদি 4000 psi বা তার থেকে কম হয়, লেস দ্যান ইকুয়াল, তাহলে বেটা 1 এর মান হয় কত? 0.85। যদি 5000 হয় তাহলে 0.8, 6000 হলে 0.75। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে প্রতি 1000 psi বৃদ্ধির জন্য বেটা 1 এর মান 0.05 করে কমতে থাকবে। ঠিক আছে, কিন্তু এটার মান কখনোই 0.65 থেকে কম হবে না। অর্থাৎ 8000 psi এর উপরে যদি হয়, সাপোজ যদি 10000 psi ও হয় কনক্রিটের স্ট্রেংথ,
তাহলেও কিন্তু বেটা 1 হবে কত 0.65। এটা এর থেকে কম হবে না, আবার কোনো অবস্থাতেই 0.85 থেকেও বেশি হবে না। ওকে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে আরো কয়েকটা জিনিস আছে, যেমন ইপসাইলন ইউ। এই ইপসাইলন দ্বারা আমরা বুঝি হচ্ছে স্ট্রেন বা বিকৃতি। ইপসাইলন ইউ মানে হচ্ছে আলটিমেট স্ট্রেন অফ কনক্রিট, হচ্ছে 0.003। আমরা সবসময় 0.003 ব্যবহার করব। আর ইপসাইলন টিটা হচ্ছে নিট টেনসাইল স্ট্রেন অফ স্টিল, মানে স্টিলের নিট টেনসাইল স্ট্রেন, এটা হচ্ছে 0.004। আমি এটার কথাই বলছিলাম যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে 0.004 ব্যবহার করা যায়, আবার এখানে 0.005 ও ব্যবহার করা যায়। যদি এখানে 0.005 ব্যবহার করা হয় এইখানে, তখন এটাকে আর রো ম্যাক্সিমাম বলে না, তখন এটাকে বলে হচ্ছে রো 0.005। ওকে, তাহলে আমরা এখানে সব মানগুলো বসাই দিলাম এবং রো ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও আমরা পেয়ে গেলাম, এবং এই রো এর মান আমরা এখানে বসাই দিব। তাহলে সমস্ত মান যদি আমরা ডেপথ চেকের ফর্মুলাতে বসাই দেই, তাহলে এই যে এখানে ডি মানে কিন্তু ডি রিকোয়ার্ড, তাহলে আমরা ডি রিকোয়ার্ড পাবো হচ্ছে 2.66 ইঞ্চি। এটা ক্যালকুলেটরে সবাই ক্যালকুলেশন করে অবশ্যই মিলাই নিবা। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ডি প্রোভাইড করা ছিল হচ্ছে 5.5 ইঞ্চি, আর ডি এখন মানে আসলে দরকার হচ্ছে 2.6 ইঞ্চি, তাই না? তার মানে যতটুকু দরকার তার থেকে অনেক বেশি পরিমাণ ডেপথ অলরেডি দেওয়া আছে। সো ডেপথ ইজ ওকে, ডেপথ নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন ডি প্রোভাইডেড এটা কিভাবে বের করলাম? এটা হচ্ছে স্ল্যাবের টোটাল থিকনেস থেকে আমরা মোটামুটি 1 ইঞ্চি বাদ দিব। এটা হচ্ছে একটা রাফ অ্যাজাম্পশন, কারণ ইফেক্টিভ ডেপথ বের করতে গেলে আমাদের হচ্ছে বারের নাম্বার জানতে হবে, যে কত নাম্বার বার ব্যবহার করা হয়েছে, ক্লিয়ার কভার জানতে হবে। সো ক্লিয়ার কভার আমরা আনুমানিক ধরে নেই স্ল্যাবের জন্য সবসময় 0.75 ইঞ্চি, আর বারের ডায়ামিটার বাদ দিতে হয়, মানে হাফ ইন্টু বার ডায়া, এটা তোমরা দেখে আসছো আগেও। সো আমরা মোটামুটি 0.75 বা 0.25, তার মানে আমরা 1 ইঞ্চি এটা বাদ দিই আর কি। তার মানে স্ল্যাবের টোটাল থিকনেস আমাদের ক্ষেত্রে কত ছিল? আমাদের ছিল 6.5 ইঞ্চি। 6.5। এখান থেকে 1 ইঞ্চি বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে ডি প্রোভাইডেড, মানে কতটুকু ডি দেওয়া হয়েছে। ওকে, তাহলে ডি প্রোভাইডেড যদি ডি রিকোয়ার্ড থেকে ছোট হয় তখন তোমরা কি করবা? সাপোজ ধরো যে ডি প্রোভাইডেড ইজ লেস দেন ডি রিকোয়ার্ড, তখন কি করতে হবে? তখন আবারও প্রথম থেকে থিকনেস বাড়াই নিতে হবে, থিকনেস বাড়াতে হবে, এবং থিকনেস বাড়ায় এসে আবারও একদম প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আবারও করতে হয় আর কি, করে দেখতে হয় যতক্ষণ না পর্যন্ত ডি প্রোভাইডেড ইজ গ্রেটার দেন ডি রিকোয়ার্ড না হবে, ততক্ষণ পর্যন্ত এভাবে ট্রায়াল দিতে হয়। তবে সাধারণত কোনো সমস্যা হয় না, ঠিক আছে? সাধারণত হচ্ছে ওই টেবিল থেকে যে ফর্মুলা আমরা পাই L/24 বা L/28, ওই ফর্মুলা থেকে আমরা যে ডেপথ পাই, ওই ডেপথ সাধারণত স্যাটিসফাইড হয় বা ওকে হয়। ওকে, তাহলে আমরা এতক্ষণ কি কি দেখলাম? আমরা দেখলাম যে একটা ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে স্ল্যাবের থিকনেস বের করা। এরপর আমরা দেখলাম যে লোড ক্যালকুলেশন, তারপরে হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন। মোমেন্ট ক্যালকুলেশন করার সময় খুব কেয়ারফুল যে স্ল্যাবে কতগুলো স্প্যান আছে বা কতগুলো প্যানেল আছে বা কোন প্যানেলটা ডিজাইন করতে বলা হচ্ছে, তারপরে প্যানেলের ডাইমেনশন কত, মানে স্প্যান লেন্থ কত, এগুলো একটু কেয়ারফুলি দেখতে হবে। এরপর হচ্ছে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও বের করলাম এবং আমরা ডেপথ চেক করলাম, ঠিক আছে? ওকে, এন্ড দ্য লাস্ট স্টেপ এখন হচ্ছে স্টিল ক্যালকুলেশন। ঠিক বিম ডিজাইনের মতোই ডেপথ চেকের পরে স্টিল ক্যালকুলেশন, এটা হচ্ছে লাস্ট স্টেপ। বাট আজকে আমি স্টিল ক্যালকুলেশন দেখাবো না, কারণ আজকে আমি থিকনেস, স্ল্যাবের থিকনেস নিয়ে আরো কিছু কথা আমি বলতে চাচ্ছি। দেখো যে এখানে আমরা দেখে আসলাম যে স্ল্যাবের থিকনেস আমরা টেবিল থেকে পাই, তাই না? কিন্তু এখানে কিছু জি কথা স্যার। আছে, যেমন আমি এখন তোমাদেরকে আবারও সেই পেজ নাম্বার 384 আমি এটা দেখাবো।
পেজ নাম্বার 384 এ অনেক মানে গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন আছে, সো এগুলো একটু দেখতে হবে। যেমন এইখানে এই টেবিলের উপরে আমি এই লাইনটা সম্পর্কে বলেছি, এরপরে আরেকটা প্যারাগ্রাফ আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে দিস ওয়ান। এই পুরো প্যারাগ্রাফটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। এখানে বলা আছে যে এসিআই কোড 7.3.1 অর্থাৎ এসিআই কোডের এত নম্বর সেকশন। এখানে বলা আছে যে দ্য মিনিমাম থিকনেস ইন টেবিল 12.1 for non-pre-stressed slabs of normal weight concrete. নর্মাল ওয়েট কংক্রিটের ইউনিট ওয়েট এখানে ধরছে 145 পিসিএফ, আর আমরা অঙ্ক করার সময় ধরেছি কত 150 পিসিএফ। 150। আর নর্মাল ওয়েট কংক্রিট মানে যে কংক্রিটের ইউনিট ওয়েটটা মোটামুটি মানে স্ট্যান্ডার্ড আর কি, খুব বেশিও না খুব কমও না, ঠিক আছে। সো নর্মাল ওয়েট কংক্রিটের ডেনসিটি বা ইউনিট ওয়েট সাধারণত 145 থেকে 150 পিসিএফ এর মধ্যে ভ্যারি করে আর কি, ঠিক আছে। সো যদি কোনো একটা স্ল্যাবে নর্মাল ওয়েট কংক্রিট ব্যবহার করা হয় এবং সেখানে গ্রেড 60 রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়, তাহলেই কেবলমাত্র আমরা টেবিল 12.1 থেকে এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবো সরাসরি। এখন তাহলে কোশ্চেন হচ্ছে যে যদি কোনো একটা স্ল্যাবে নর্মাল ওয়েট কংক্রিট ব্যবহৃত না হয়, অথবা যদি কোনো স্ল্যাবে গ্রেড 60 রিইনফোর্সমেন্ট ব্যবহৃত না হয়ে গ্রেড 70 বা গ্রেড 72 রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়, তখন তাহলে আমরা স্ল্যাবের থিকনেস কিভাবে বের করব? দিস ইজ দ্য কোশ্চেন। গ্রেড 60 মানে হচ্ছে কি, যে স্টিলের ইল্ড স্ট্রেংথ 60,000 পিএসআই, তাই না? এখন যদি কোনো স্টিলের ইল্ড স্ট্রেংথ সাপোজ 72,000 পিএসআই হয়, 72,000 পিএসআই হয়, অর্থাৎ আজকাল সাধারণত যে স্টিলগুলো ব্যবহৃত হয় সেই স্টিলগুলো হচ্ছে 500W, তোমরা দেখছো, দ্যাট মিনস এটা 72,000 পিএসআই হয় ইল্ড স্ট্রেংথ। তার মানে গ্রেড 72 রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয় আজকাল অনেক বেশি। যদি তাই হয় তাহলে আমরা স্ল্যাবের থিকনেস কিভাবে বের করব? দ্যাটস নট এ প্রবলেম। তখনও আমরা এই টেবিল থেকে পাওয়া মানগুলো ব্যবহার করব, শুধুমাত্র একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করতে হবে দেখো, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি যে যদি আমাদের স্ল্যাবে 72,000 পিএসআই স্টিল ব্যবহৃত হইতো, তাহলে আমরা কি বলতাম, কি করতাম? এই যে এখানে বলা আছে সেটা যে for reinforcement having a yield stress Fy other than 60,000 psi, the tabulated value should be multiplied by এত, জাস্ট এতটুকুই। টেবিল থেকে আমরা যে মানটা পাইতাম সেই মানকে এই জিনিসটা দ্বারা গুণ করা লাগতো, অর্থাৎ 0.4 প্লাস Fy ডিভাইডেড বাই 100,000। টেবিল থেকে আমরা সাপোজ L/24 বা L/28 যাই বলো, আমরা যে থিকনেসটা পাইতাম তাকে গুণ করা লাগতো এই ফ্যাক্টর দ্বারা। অর্থাৎ সাপোজ যদি Fy হইতো 72,000 পিএসআই, তাহলে কত হইতো থিকনেস? আমাদের থিকনেস কত আসছে? 6.43 আসছিল, তাই না? আমাদের স্ল্যাবের থিকনেস আসছিল 6.43 ইঞ্চি। একে গুণ করতাম আমরা কত দিয়ে? আমরা গুণ করতাম হচ্ছে 0.4 প্লাস 72,000 ডিভাইডেড বাই 100,000। এই ফ্যাক্টরটাকে ক্যালকুলেশন করতাম, তারপর এই ফ্যাক্টর দিয়ে গুণ করলে থিকনেস যা হয় তাই। অর্থাৎ সে তাহলে আমাদের কত হইতো থিকনেস? 0.4 প্লাস 72,000 ডিভাইডেড বাই 100,000। এই ফ্যাক্টরের মান হচ্ছে 1.12, ঠিক আছে? তাই তো নাকি? তাহলে এই 1.12 দ্বারা 6.43 ইনটু 1.12 আমরা কি করে পাইতাম হচ্ছে 7.2, এবং আমরা ফাইনালি লিখতাম 7.5 ইঞ্চি রাউন্ড আপ করার পর, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। এভাবে আমরা স্ল্যাবের থিকনেস বের করতে পারি। এখন আরেকটা ব্যাপার, যদি এখানে সাপোজ নরমাল ওয়েট কনক্রিট ব্যবহৃত না হয়ে যদি এখানে লাইট ওয়েট কনক্রিট ব্যবহৃত হতো, তাইলে কি করতাম? সে এখানে যেমন এখানে কোশ্চেনে বলা ছিল আমাদের যে স্ল্যাব কনস্ট্রাকশন এখানে ইউজ নরমাল ওয়েট কনক্রিট। যদি এখানে বলা থাকতো যে না ইউজ লাইট ওয়েট কনক্রিট,
এবং ব্র্যাকেটে দেওয়া আছে যে এর লাইট ওয়েট কনক্রিটের ইউনিট ওয়েটটা হচ্ছে সাপোজ ধরো যে 110 সে 110 পিসিএফ। অর্থাৎ জিনিসটা বুঝতে পারছো, এখানে 150 এর জায়গায় 110 আর কি যদি হইতো, তখন আমরা কি করতাম, তখন কিন্তু স্ল্যাবের থিকনেস চেঞ্জ হইতো। আমরা যে থিকনেসটা পাইতাম ক্যালকুলেশন থেকে তাকে আমরা গুণ করতাম একটা ফ্যাক্টর দ্বারা, এবং সেই ফ্যাক্টরটা হচ্ছে 1.65 minus 0.005 into WC। অর্থাৎ যদি আমাদের সাপোজ কংক্রিটের ইউনিট ওয়েট 110 পিসিএফ হতো বা পাউন্ড পার কিউবিক ফিট হতো, তাহলে আমরা কত দিয়ে গুণ করতাম, 1.65 minus 0.005 into 110 অর্থাৎ 1.1। থিকনেসকে আমাদের গুণ করা লাগতো 1.1 দ্বারা। তবে এখানে একটা ছোট্ট শর্ত আছে, সেটা হচ্ছে বাট নট লেস দ্যান 1.09। এই ফ্যাক্টরটা আবার কোনো অবস্থাতেই 1.09 থেকে কম হওয়া যাবে না। এম আই ক্লিয়ার? তাহলে যদি এখানে সাপোজ লাইট ওয়েট কনক্রিটের ইউনিট ওয়েট হইতো সাপোজ ধরো যে মাত্র 95 পিসিএফ, সাপোজ 95 পাউন্ড পার কিউবিক ফিট, তাহলে আমরা কি করতাম, আমরা থিকনেসকে গুণ করতাম হচ্ছে 1.65 minus 0.005 into 95, 1.17। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। সাপোজ ধরো যে এখানে যদি 115 পিসিএফ হইতো, 115 পিসিএফ হলে এই ফ্যাক্টরটার মান হইতো হচ্ছে 1.65 minus 0.005 into 115 অর্থাৎ 1.07। কিন্তু এখানে বলা আছে যে ফ্যাক্টরটা কোনো অবস্থাতেই 1.09 থেকে কম হওয়া যাবে না। তার মানে 1.07 কিন্তু হওয়া যাবে না। মানে সর্বনিম্ন কত হতে পারবে, 1.09 হতে পারবে। তার মানে এই ক্ষেত্রে আমরা লিখতাম 1.09। সো এই আর তাহলে এখন 1.09 এর থেকে নিচে হইলে আমরা 1.09 ধরে 1.09 লিখবো। হ্যাঁ, সো তাহলে এখন চিন্তা করো যে সাপোজ আমি কোশ্চেনে বললাম সাপোজ যে এখানে একটা স্ল্যাব আছে এবং স্ল্যাবের স্টিলের ইল্ড স্ট্রেংথ হচ্ছে সাপোজ 50,000 পিএসআই সাপোজ, এবং সেইখানে নরমাল ওয়েট কনক্রিট না বলে আমি বললাম লাইট ওয়েট কনক্রিট। লাইট ওয়েট তার মানে হালকা ওজনের কনক্রিট, এবং আমি দেখা যাচ্ছে এর ইউনিট ওয়েট দিয়ে দিলাম যে এর ইউনিট ওয়েট হচ্ছে সাপোজ 112 পিসিএফ। তাহলে তোমরা কি করবা, তোমরা আগে থিকনেস বের করবা টেবিল থেকে এবং তাকে তোমরা দুইটা ফ্যাক্টর দ্বারা গুণ করবা। ইউনিট ওয়েট পরিবর্তন হলে যে ফ্যাক্টর সেইটা, ইনটু আবার হচ্ছে ইল্ড স্ট্রেস পরিবর্তন হলে যে ফ্যাক্টর সেইটা, দুইটা ফ্যাক্টর দ্বারা গুণ করার পর যে থিকনেস আসে সেইটাকে তোমরা রাউন্ড আপ করবা। দ্যাটস ইট। অর্থাৎ সোজা কথাই হচ্ছে টেবিল থেকে যে থিকনেসটা আমরা পাই সেটা হচ্ছে মাত্র দুইটা শর্তের জন্য প্রযোজ্য। যখন কনক্রিটে এই স্ল্যাবে নরমাল ওয়েট কনক্রিট ব্যবহৃত হবে এবং যখন গ্রেড 60 রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হবে, অর্থাৎ স্টিলের ইল্ড স্ট্রেস হবে 60,000 পিএসআই, তখন। এই দুইটার বাইরে যদি কোনো ভিন্নতা থাকে তখনই কিন্তু আসলে একটা আমাদের ফ্যাক্টর দ্বারা এই থিকনেসকে মডিফাই করতে হবে। আর মডিফাই করার পর এরপর যা আছে তাই, লোড ক্যালকুলেশন, মোমেন্ট ক্যালকুলেশন, এগুলো অ্যাজ ইউজুয়াল। স্যার নরমাল ওয়েট কনক্রিটের ক্ষেত্রে শুধু অন পয়েন্ট মানে 145 থেকে 150 এর ভিতরেই ধরবো, যদি 140 হয় তাহলে স্যার সেটাকে 140 সাধারণত হয় না, অর্থাৎ স্ট্যান্ডার্ড নরমাল ওয়েট কনক্রিট হতে পারে অবশ্য 140, হ্যাঁ 140 হতে পারে, ভুল বললাম, 140 থেকে 150 মোটামুটি এর মধ্যেই ভ্যারি করবে আর কি, ঠিক আছে। আর 140 তুমি ধরতে পারো, ধরলে কোনো সমস্যা নেই। তবে সাধারণত মানে স্যার নরমাল ওয়েট কনক্রিটের ইউনিট ওয়েট হয় হচ্ছে 150 পিসিএফ সাধারণত। ঠিক আছে, কিন্তু স্যার মানে আমরা লাইট ওয়েটটা আমরা কত দূর পর্যন্ত ধরবো স্যার? এখানে দেখো বলা আছে, কিন্তু এখানে বইতে স্পষ্ট বলা আছে যে লাইট ওয়েট কনক্রিট যদি হয় ফর কনক্রিটস হ্যাভিং ইউনিট ওয়েট WC ইন দ্য রেঞ্জ ফ্রম 90 to 115 পিসিএফ, দ্য লাইট ওয়েট কনক্রিটের ইউনিট ওয়েট সাধারণত এর মধ্যে হয় আর কি, ঠিক আছে। তাহলে দ্য ট্যাবুলেটেড ভ্যালুজ শুড বি মাল্টিপ্লাইড বাই এত।
অর্থাৎ এই ট্যাবুলেটেড ভ্যালুস মানে এই টেবিল থেকে পাওয়া ভ্যালুকে গুণ করতে হবে এত দ্বারা। ওকে স্যার। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আর কি ওয়ান ওয়ে স্ল্যাবের থিকনেস আমরা এইভাবে ফাইনালাইজ করতে পারি। তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে আমরা দেখলাম কি কি? আজকে আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা একটা ওয়ান ওয়ে স্ল্যাবের থিকনেস কে ফাইনালাইজ করতে পারি। দেয়ার ইজ সো মেনি ফ্যাক্টরস। থিকনেস বের করার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। এরপর হচ্ছে লোড ক্যালকুলেশন, মোমেন্ট ক্যালকুলেশন। আমরা দেখলাম যে কিভাবে আমরা এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট ব্যবহার করে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করতে পারি। তারপর ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও বের করার পর ডেপথ চেক আমরা করলাম এবং আমরা দেখলাম যে যদি ডি প্রোভাইডেড ইজ গ্রেটার দ্যান ডি রিকোয়ার্ড হয় তাহলে আমাদের ডেপথ ঠিক আছে, আর আদারওয়াইজ একদম প্রথম স্টেপ থেকে থিকনেস বাড়িয়ে আবার ট্রায়াল দিতে হবে। ওকে, সো আজকে আসলে মোটামুটি এ পর্যন্তই। যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা বলতে পারো। স্যার আমাদের ম্যাথটা যে করছি স্যার, এখানে যে আমরা রো ম্যাক্সটা বের করছিলাম স্যার, আচ্ছা, স্যার সাধারণত আমার যতটুকু মনে পড়ে স্যার, আমরা ডিজাইন ওয়ানে আমি রো ম্যাক্স বলতে স্যার রো 0.005 কেই বুঝছি স্যার, আর রো মিনিমাম বলতে রো 0.004 এরকমটা লিখছি স্যার। সো স্যার যখন আমরা রো 0.005 লিখছি তখন স্যার এপসাইলন টি এর মানটাও আমরা 0.005 দিছি স্যার, বাট এইখানে 0.004 দেয়া স্যার, এটার মানেটা বুঝলাম না স্যার। এইটা দুই ভাবেই করা যায়, ঠিক আছে? অর্থাৎ রো এখানে যদি 0.005 বসাও ইপসাইলন টি এর মান, তাহলে এইটাকে আমরা বলি রো 0.005। এটাও ব্যবহার করতে পারো এই ফর্মুলাতে, এই রো এর জায়গাতে। আবার অনেক ইঞ্জিনিয়ার আছে যে তারা তাদের লজিক হচ্ছে যে ইপসাইলন টি এর মান 0.004ও হতে পারে, তবে কোনো অবস্থাতেই 0.004 থেকে নিচে আসবে না, ঠিক আছে? অর্থাৎ সেক্ষেত্রে 0.004 হলে কিন্তু অর্থাৎ হরের মান একটু ছোট হয়, দ্যাট মিনস এই রো ম্যাক্স এর মানটা একটু বড় হবে। দ্যাট মিনস তুমি নর্মালি চিন্তা করো যে 0.005 এখানে বেশি আসতো নাকি রো ম্যাক্স বেশি আসছে, কোনটা বেশি আসছে? অবশ্যই এই মানটা বেশি আসছে, রাইট নাকি? জি স্যার, জি স্যার। সো সর্বোচ্চ আমরা এইটাই নিতে পারবো, এর থেকে বেশি আবার নিতে পারবো না। বা অন্য কথায় বলতে গেলে ইপসাইলন টি এর মান 0.004 থেকে আর আমরা নিচে আসতে পারবো না। তবে টু বি ভেরি ফ্রাঙ্ক, আজকাল ম্যাক্সিমাম ডিজাইনার ইপসাইলন টি এর মান 0.005 ব্যবহার করেন, ঠিক আছে? 0.004 এর ব্যবহার খুব একটা দেখা যায় না আজকাল, ঠিক আছে? তবে এটা করলেও কোনো ভুল নাই। ওকে স্যার। আচ্ছা, আর আচ্ছা, একটা ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আমরা কেন হচ্ছে যে ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও ব্যবহার করছি। অর্থাৎ রেইনফোর্সমেন্ট রেশিও এই রো ম্যাক্স থেকে বেশি হলে কি সমস্যা ছিল, এটা কিন্তু জানতে হবে। যদি আমরা স্টিল এমন ভাবে দিতাম স্ল্যাবে যে সেই স্ল্যাবের হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও রো ম্যাক্সিমাম থেকেও বড় হয়ে যাচ্ছে, তাহলে মেন যে সমস্যা ছিল সেটা হচ্ছে সেই স্ল্যাবটা তখন ওভার রেইনফোর্সড হইতো। অর্থাৎ রেইনফোর্সমেন্ট তুলনামূলক অনেক বেশি হইতো, এবং রেইনফোর্সমেন্ট বেশি হইলে মেন সমস্যাটা হচ্ছে যে সেই স্ল্যাবের কংক্রিটটা আগে ফেল করবে। অর্থাৎ লোড যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বেশি পর্যায়ে চলে যাবে লোডের মানটা, তখন সবার আগে ফেল করবে হচ্ছে কংক্রিট, যদি স্ল্যাব ওভার রিইনফোর্সড হয়। এবং কংক্রিট ফেল করলে মূল সমস্যা হচ্ছে যে আমরা আসলে কোনো ওয়ার্নিং পাবো না। উইদাউট এনি ওয়ার্নিং হুট করে দেখা যাচ্ছে যে একটা স্ল্যাব আর কি ভেঙে ফেল কোলাপস করছে আর কি, ঠিক আছে, ভেঙে যাচ্ছে। সো এটা কখনোই আসলে ডিজায়ারেবল না। কোনো আরসিসি কোনো মেম্বার ফেল করার আগে অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ওয়ার্নিং দিতে হবে, ঠিক আছে? সো যাতে কোনো অবস্থাতেই স্ল্যাবটা ওভার রিইনফোর্সড না হয় এবং কংক্রিট আগে ফেল না করে, সে কারণে এখানে আমরা রিইনফোর্সমেন্ট রেশিওর একটা সর্বোচ্চ মান আমরা এখানে ব্যবহার করি, এই আর কি। ওকে, তাহলে আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই।
আমরা সামনের ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা স্টিল ক্যালকুলেশন থেকে আমরা শুরু করব। ঠিক আছে? ওকে স্যার।